Welcome to my channel English Learning Point. I am Taposh Kormokar. Today's class I shall try to explain or try to show the rules of changing sentence from assertive to interrogative. I wish all of my viewers will enjoy the class. I don't want to elaborate my speeches, so let's start the main class. My dear viewers, at the very beginning of my class, I deeply request all of my viewers, those who are new at my channel, please subscribe my channel. আজকে আমি আপনাদেরকে দেখাবো কি করে assertive থেকে interrogative sentence এ পরিবর্তন করতে হয়. What is assertive sentence and what is interrogative sentence? First time I have to describe this matter clearly. Assertive sentence বলতে বিবৃতি, বর্ণনা, চিরন্তন সত্য, অভ্যাসগত কার্যাবলী প্রকাশক বাক্যসমূহকে অ্যাসার্টিভ সেন্টেন্সের আওতাভুক্ত করা যেতে পারে। এরপরে ইন্টারোগেটিভ সেন্টেন্স, প্রশ্ন জিজ্ঞাসা করা হয় এরকম কোনো বাক্যকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে। ইন্টারোগেটিভ সেন্টেন্সের শেষে একটি নোট অফ ইন্টারোগেশন, দ্যাট ইজ প্রশ্নসূচক চিহ্ন, এই যে এই চিহ্নটি দেখা যায়। তো এখন আমি অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ সেন্টেন্স পরিবর্তনের যে নিয়মসমূহ নিয়ে কথা বলছি। তো প্রথমেই দেখতে পাচ্ছি সাহায্যকারী ভার্বযুক্ত বাক্যে। তো মাই ডিয়ার ভিউয়ার্স, অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে যখন ইন্টারোগেটিভ করতে যাব তখন যদি বাক্যের মধ্যে সাহায্যকারী ভার্ব যুক্ত থাকে, তো সাহায্যকারী ভার্ব 24টি। তো আমি, যার, ওয়াজ, ওয়ার, হ্যাজ, হ্যাভ, হ্যাড, ডু, ডাজ, ডিড, শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, নিড, অট টু, ডেয়ার, ইউজ টু। তো এই সমস্ত সাহায্যকারী ভার্ব যুক্ত যদি বাক্যটি হ্যাঁ বোধক হয়, হ্যাঁ বোধক দ্যাট ইজ অ্যাফার্মেটিভ হলে এই নিয়মটি অ্যাপ্লাই করতে হবে। আর যদি প্রদত্ত বাক্যটি সাহায্যকারী ভার্ব যুক্ত থাকে প্লাস নেগেটিভ অর্থবোধক হয় তাহলে এই নিয়মটি অ্যাপ্লাই করতে হবে। পাশাপাশি সাহায্যকারী ভার্ববিহীন বাক্যে, তো যদি বাক্যটি অ্যাসার্টিভ সেন্টেন্সে থাকে এবং সেই বাক্যে যদি সাহায্যকারী ভার্ব না থাকে, দ্যাট ইজ প্রেজেন্ট ইনডিফিনাইট এবং পাস্ট ইনডিফিনাইট বাক্যে এই শব্দগুলো ব্যবহার করে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভে করা যেতে পারে। তো মাই ডিয়ার ভিউয়ার্স, আমি এই যে 1, 2 এবং 3 নম্বর যে নিয়মগুলো, যে কৌশলগুলো কথা বললাম, তা এখন এই যে এক্সাম্পলের সাহায্যে আমি বিষয়টি দেখানোর চেষ্টা করছি। তো এক্সাম্পলস হিসেবে আমি লিখেছি হাসান ইজ আ ম্যান অফ স্ট্রং পার্সোনালিটি। তো এই বাক্যগুলোকে, এই প্রদত্ত বাক্যগুলোকে আমি এখন ইন্টারোগেটিভ সেন্টেন্সে রূপান্তরিত করে দেখাবো। তো হাসান ইজ আ ম্যান অফ স্ট্রং পার্সোনালিটি, এই বাক্যটি 1 নম্বর যে নিয়ম বলেছি সেটার আওতাভুক্ত। এইখানে সাহায্যকারী ভার্ব রয়েছে এবং বাক্যটি পজিটিভ, মানে হ্যাবোধক, অ্যাফার্মেটিভ। তো সাহায্যকারী ভার্বযুক্ত বাক্যকে যদি, এবং এটা পজিটিভ হয়, তাহলে এটাকে যখন আমরা ইন্টারোগেটিভ করতে যাব, দ্যাট টাইম আই হ্যাভ টু অ্যাপ্লাই দিস ভেরি রুলস। সাহায্যকারী ভার্ব দ্যাট ইজ, এরপরে একটা নট লিখতে হবে। এই নটকে মাই ডিয়ার ভিউয়ার্স আমি সংক্ষেপে লিখব ইজেন্ট। এরপর সাবজেক্ট দ্যাট ইজ হাসান, ইজেন্ট হাসান। তো ইজেন্ট হাসান, তারপরে বাকি অংশ, এই যে সাবজেক্টের পর পরবর্তী অংশ, এ ম্যান অফ স্ট্রং সোনালিটি, তারপরে প্রশ্নবোধক চিহ্ন। তো মাই ডিয়ার ভিউয়ার্স, একটা কথা বলতে চাই যে প্রশ্ন চিহ্নটি মাস্ট বি ব্যবহার করতে হবে, অনেকে এটা মিস্টেক করে। তো অ্যাসার্টিভ সেন্টেন্সটি যদি সাহায্যকারী ভার্ব যুক্ত থাকে এবং বাক্যটি যদি পজিটিভ স্টেটমেন্ট, মানে হ্যাবোধক অর্থ প্রকাশ করে, তাহলে আমি এটাকে সাহায্যকারী ভার্বটিকে পূর্বে দিয়ে এবং সঙ্গে এরপরে একটা নট ব্যবহৃত করার পরে সাবজেক্ট লিখব। সাবজেক্ট লেখার পরে পরবর্তী অংশটুকু লিখে শেষে প্রশ্ন চিহ্ন ব্যবহারের মাধ্যমে আমি এইটা কমপ্লিট করতে পারছি। তো এখন দেখেন, এই যে 2 নম্বর নিয়ে কথা বলছি, যদি সাহায্যকারী ভার্ব যুক্ত থাকে এবং সেটি যদি নেগেটিভ অর্থবোধক হয়, বাক্য না বোধক হয়, তাহলে এই নিয়মটি অ্যাপ্লাই করব। তো সাহায্যকারী ভার্ব এখানে ওয়াজ ইজ দ্য অক্সিলারি ভার্ব, ওয়াজ সাহায্যকারী ভার্ব, এরপরে সাবজেক্ট সীমা, তাহলে ওয়াজ সীমা, এরপরে কিন্তু আর নট লিখতে হচ্ছে না, সাহায্যকারী ভার্ব প্লাস সাবজেক্ট, তারপর বাকি অংশ, এই নটটিকে পরিহার করতে হবে। তাহলে সীমা ওয়াজ নট রেসপন্সিবল, এই বাক্যটিকে যখন আমি
ইন্টারোগেটিভে পরিণত করব তখন লিখব জাস্ট ওয়াজ সীমা রেসপন্সিবল, প্রশ্ন চিহ্ন। তো এখন এই যে সাহায্যকারী ভার্ব বিহীন বাক্যে, অর্থাৎ যে সমস্ত বাক্যে সাহায্যকারী ভার্ব থাকে না, দ্যাট ইজ মেন ভার্ব ইউজ হয়, তো এইরকম উদাহরণ দিয়ে এটা দেখানোর চেষ্টা করছি। দ্য বয় স্পিক্স দ্য ট্রুথ, এই বাক্যে দিস ইজ অ্যান এক্সাম্পল অফ প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। তো এই বাক্যের জন্য আমাকে ডু বা ডাজ ব্যবহৃত করতে হবে। মাই ডিয়ার ভিউয়ার্স, যখন ভার্বের শেষে এস বা ইয়েস যুক্ত থাকে দ্যাট টাইম আই হ্যাভ টু ইউজ ডাজ। তাহলে এই বাক্যের জন্য আমি ডাজ লিখব। এরপরে নিয়ম অনুসারে যেহেতু বাক্যটি পজিটিভ স্টেটমেন্ট, এই জন্য এখানে আমাকে ডাজেন্ট নট ইউজ করতে হচ্ছে, ডাজেন্ট। তারপরে মাই ডিয়ার ভিউয়ার্স, এই যে একই রকম নিয়ম, সাবজেক্ট ডাজেন্ট দ্য বয়, এরপরে স্পিক, এইখানে আর এস লিখতে পারবো না, দ্যাট ইজ যার কারণ হচ্ছে এখানে আমি ডাজ নট ইউজ করেছি। তো ডাজ নট দ্য বয় স্পিক্স দ্য ট্রুথ, শেষে প্রশ্ন চিহ্ন। তো এরপরে যে 3 নম্বরের নিয়মের যে সাহায্যকারী ভার্ববিহীন বাক্যে যে পাস্ট ইনডিফিনাইট টেন্সের যে ঘটনাটি, এটা দেখানোর চেষ্টা করছি। উই প্লেড ক্রিকেট ইয়েস্টারডে। তো হেয়ার সাবজেক্টের পরে V2 ফর্ম, ভার্বের পাস্ট ফর্ম, দ্যাট ইজ হোয়াই আই মে ইজিলি কল্ড দিস ভেরি সেন্টেন্স ইট ইজ অ্যান এক্সাম্পল অফ পাস্ট ইনডিফিনাইট টেন্স। তো পাস্ট ইনডিফিনাইট টেন্সে মাই ডিয়ার ভিউয়ার্স আমি এখানে ডিড ইউজ করতে পারবো। ফার্স্ট টাইম আই হ্যাভ টু রাইট ডিড, তারপরে একটি নট লিখতে হবে যেহেতু এটা পজিটিভ স্টেটমেন্ট। তো ডিড নট, এরপরে সাবজেক্ট ডিড নট উই। এরপর মাই ডিয়ার ভিউয়ার্স একটি কথা বলতে চাই, যখন আমরা পাস্ট ইনডিফিনাইট টেন্স যুক্ত বাক্যকে যখন আমরা ইন্টারোগেটিভে করতে যাই, যখন আমরা ফার্স্টে ডিড নট ইউজ করব বা ডিড ইউজ করব, তখন এই পরের মেইন ভার্বটা যে পাস্ট ফর্মে যে ভার্বটা হয়ে রয়েছে এটিকে আমরা প্রেজেন্ট ফর্মে লিখব। ফর দিস রিজন আই হ্যাভ টু রাইট হিয়ার প্লে, মানে প্লেডের প্রেজেন্ট ফর্ম, প্লেতে চলে আসলাম। ডিড নট, তারপর সাবজেক্ট উই, তারপর প্লে, পরবর্তী অংশগুলো CRICKET, ক্রিকেট ইয়েস্টারডে, শেষে প্রশ্ন চিহ্ন। মাই ডিয়ার ভিউয়ার্স, আমি এখন অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ সেন্টেন্স পরিবর্তনের পরবর্তী নিয়মগুলো নিয়ে কথা বলছি, যেখানে আমি দেখতে পাচ্ছি রুলস 4 নম্বরে লিখে রেখেছি এভরিবডি, এভরিওয়ান, অল। অ্যাসার্টিভ সেন্টেন্সে এই ধরনের শব্দগুলো থাকলে এর পরিবর্তে আমাকে হু প্লাস সাহায্যকারী ভার্ব, তারপরে নট, এরপরে অতিরিক্ত অংশ লিখতে হয়। তো এরপর মাই ডিয়ার ভিউয়ার্স 5 নম্বর নিয়মে দেখতে পাচ্ছি নোবডি, নো ওয়ান, নান, নাইদার থাকলে হু লিখতে হয়, তারপরে এরকম লিখতে হয়। এরপরে দেখতে পাচ্ছি নেভার থাকলে ইভার লিখতে হয়। 7 নম্বরে লিখেছি নাথিং থাকলে এনিথিং। আরেকটি নিয়ম এখানে অ্যাপ্লাই করার চেষ্টা করেছি, দ্যাট ইজ হোয়াট প্লাস বাকি অংশ, এভাবেও করা যায়। তো 8 নম্বর নিয়ম হিসেবে দেয়ার ইজ নাথিং যদি থাকে অ্যাসার্টিভ সেন্টেন্সে, ইন্টারোগেটিভ করার সময় ইজ দেয়ার এনিথিং লিখে এবং পরের শব্দগুলো লিখে প্রশ্নচিহ্ন দিয়ে এটা করা যেতে পারে। তো আমি এই বিষয়সমূহকে উদাহরণের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। তো মাই ডিয়ার ভিউয়ার্স, এই যে 4 নম্বর যে নিয়ম তার উদাহরণ এখানে লিখেছি, এভরিবডি উইশেস টু বি হ্যাপি ইন লাইফ। তো মাই ডিয়ার ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছি এখানে এভরিবডি রয়েছে, এভরিবডি থাকার কারণে আমি এই শব্দটার পরিবর্তে হু লিখব, হু। এরপর মাই ডিয়ার ভিউয়ার্স টেন্স অনুযায়ী এখানে সাহায্যকারী ভার্ব লিখতে হচ্ছে। তো এইখানে লিখতে হবে হু ডাজ, যেহেতু ভার্বের শেষে এসিএস যুক্ত রয়েছে, সো দিস ইজ অ্যান এক্সাম্পল অফ প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, দ্যাট ইজ ওয়াই আই হ্যাভ টু ইউজ হিয়ার ডাজ। এরপরে হু ডাজ, এরপর দেখতে পাচ্ছি নট, হু ডাজ নট, এরপর লিখতে হবে উইশ, উইশ। এরপর আমি ইএসটা লিখতে পারবো না কারণ ডাজ লেখার কারণে। তো মাই ডিয়ার ভিউয়ার্স কি দাঁড়াচ্ছে, হু ডাজ নট উইশ, এরপরে পরের অংশ উইশ টু বি হ্যাপি ইন লাইফ, এরপর প্রশ্ন চিহ্ন। তো মাই ডিয়ার ভিউয়ার্স এরপরে আমি 5 নম্বর নিয়ম নিয়ে কথা বলছি। 5 নম্বর নিয়ম হিসেবে দেখতে পাচ্ছি উদাহরণে লিখেছি নান ফন্ড মি ইয়েস্টারডে।
তো মাই ডিয়ার ভিউয়ার্স, এই যে নান এর পরিবর্তে এই যে নোবডি, নো আর নান, নেদার এই শব্দগুলো যদি থাকে, তার যে কোনো একটি থাকলে এখানে এর পরিবর্তে হু লিখে তার পরবর্তী অংশগুলো লিখতে পারবে। এখানে লিখবো হু, হু পরবর্তী অংশ মাই ডিয়ার ভিউয়ার্স, হু ফোন্ড মি ইয়েস্টারডে। তো মাই ডিয়ার ভিউয়ার্স, এখন দেখতে পাচ্ছি এই যে 6 নম্বর নিয়ম, 6 নম্বর নেভার থাকলে ইভার হয়। তো উদাহরণ লিখেছি, আই হ্যাভ নেভার গন টু ঢাকা। তো এই যে নেভার থাকলে ইভার লিখতে হবে, যেহেতু এটা ইন্টারগ্রেটিভ সেন্টেন্স করছি, তাহলে এই যে সাহায্যকারী ভার্বটিকে হ্যাভটিকে সামনে দিতে হবে, হ্যাভ আই নেভারের পরিবর্তে ইভার, হ্যাভ আই ইভার, এরপর যা আছে তাই, গন টু ঢাকা প্রশ্ন চিহ্ন। তো মাই ডিয়ার ভিউয়ার্স, নেভার যেহেতু একটা নেগেটিভ সেন্টেন্স নির্দেশ করছে, এই জন্য এখানে হ্যাভের পর কোনো নট টট ইউজ করি না। এই কথাটি মাথায় রাখতে হবে, যখন বাক্যটি নেগেটিভ হবে তখন আমরা এখানে নট ইউজ করবো না, আর বাক্যটি পজিটিভ হলে সাহায্যকারী ভার্বের সহিত নট ইউজ করব। এরপর দেখতে পাচ্ছি 7 নম্বর নিয়মে লিখে রেখেছি নাথিং থাকলে এনিথিং হয়। তো এটা দেখতে পাচ্ছি 7 নম্বর লিখেছি, আই হ্যাভ নাথিং টু সে। তো মাই ডিয়ার ভিউয়ার্স, এটা এই যে পরের এই যে হোয়াট প্লাস বাকি অংশ, এটারই আরেকটা নিয়ম। তো আই হ্যাভ নাথিং টু সে, এই বাক্যটিকে যখন আমরা নাথিং থাকলে এনিথিং হয়, তো এই যে হ্যাভটিকে সামনে দিব নিয়ম অনুসারে, যেহেতু ইন্টারগ্রেটিভ সেন্টেন্স, তাহলে হ্যাভ তারপরে সাবজেক্ট হ্যাভ আই, এই যে নাথিং এর পরিবর্তে লিখবো এনিথিং, হ্যাভ আই এনিথিং টু সে, হ্যাভ আই এনিথিং টু সে। তাহলে এইটা কমপ্লিট হলো। তো ওই যে এটা কমপ্লিট হলো। এখন এর পরবর্তী যে নাথিং যুক্ত বাক্য অনেক সময় হোয়াট প্লাস বাকি অংশ লিখেও করা যেতে পারে, তাহলে সেই অনুপাতে দেখছি যে নাথিং ক্যান স্টপ মি ফ্রম গোয়িং দেয়ার। তো এই বাক্যটিকে আমি যদি সরাসরি এই যে শুধু হোয়াট লিখে বাকি অংশ লিখে দিতে পারি, তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে হোয়াট ক্যান স্টপ মি ফ্রম গোয়িং দেয়ার। তো মাই ডিয়ার ভিউয়ার্স, তো আশা করছি 7 নম্বর নিয়মটিও ক্লিয়ার। তো 8 নম্বর নিয়ম নিয়ে কথা বলছি, দেয়ার ইজ নাথিং থাকলে ইজ দেয়ার এনিথিং লিখব। তো উদাহরণ হিসেবে এখানে দেখতে পাচ্ছি 8 নম্বরে, দেয়ার ইজ নাথিং টু সে। তো এই যে দেয়ার ইজ নাথিং থাকলে এর পরিবর্তে আমাকে লিখতে হচ্ছে ইজ দেয়ার, নাথিং থাকলে এনিথিং, ইজ দেয়ার এনিথিং টু সে, এই যে এনিথিং, নাথিং এর পরিবর্তে এনিথিং। মাই ডিয়ার ভিউয়ার্স, আজকের ক্লাসে আমি অ্যাসার্টিভ থেকে ইন্টারগ্রেটিভ সেন্টেন্স পরিবর্তনের নিয়মসমূহকে একটি সহজ ক্লাসের মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি। তো আমার ক্লাসটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করবেন, এছাড়া কমেন্ট করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে লট অফ থ্যাঙ্কস। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, এই প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আমি তাপস কর্মকার, গুড বাই।